শান্তিনিকেতন নাম শুনলেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামই উঠে আসে। কবিগুরুর জীবন এবং দর্শনের সাথে নিবিড়ভাবে জড়িত এই শান্তিনিকেতন। 1863 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে এই স্থানটি কিনে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরে শান্তিনিকেতন নামে পরিচিত হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এই স্থানে প্রকৃতির মাঝে সাধনা এবং আধ্যাত্মিক শান্তির সন্ধান করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই শান্তিনিকেতন তার পূর্ণতা লাভ করে। শান্তিনিকেতনের পরিবেশ এবং প্রকৃতি রবীন্দ্রনাথের সাহিত্য এবং সঙ্গীতের বড় অংশে প্রতিফলিত হয়েছে। তার বিখ্যাত রচনা যেমন গীতাঞ্জলি, গোরা এবং শেষের কবিতা শান্তিনিকেতনের প্রেক্ষাপট থেকেই অনুপ্রাণিত। এখানকার কপাই নদী, সোনাঝুরি বনের নীরবতা এবং গ্রামের সাধারণ মানুষ তার সৃষ্টিতে এক বিশেষ মাত্রা যোগ করেছে। 1901 সালে এখানে একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন তিনি, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তার লক্ষ্য ছিল প্রকৃতির সঙ্গে মিল রেখে শিক্ষার একটা আদর্শ ব্যবস্থা তৈরি করা। তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃতির সাথে মানুষের সঙ্গে একান্ত হয়ে জ্ঞানার্জন করাই প্রকৃত শিক্ষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা এবং কর্মের ছাপ এখানকার প্রতিটা কোণায় অনুভূত হয়। হ্যাঁ, এই শান্তিনিকেতনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি বাইক নিয়ে ছোট্ট একটা ট্রিপে, সেটা হচ্ছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা দুজনা সর্ব খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু ললিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচে, কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃশততম কাজে, দুঃখ দিনের দুঃখ পাইতো পাবো, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাবো। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়াই জানিব তুমি আছো আমি আছি। ঘুরতে বেরোলে কেন তাড়াতাড়ি খিদে পেয়ে যায় বলুন তো? আনন্দের কারণেই হয়তো। প্ল্যান অন্য থাকা সত্ত্বেও আমরা ঠিক করি যে পেট পুজো করে নিয়ে তারপরেই এগোবো। আজকে আমাদের ব্রেকফাস্টের গন্তব্য হচ্ছে কাসাহারা ক্যাফে, যেটা বিশ্বভারতী ক্যাম্পাসে সঙ্গীত ভবনের ঠিক উল্টো দিকে। কিমটারো কাসাহারা এন্ড অফ 19th সেঞ্চুরি তিনি এসেছিলেন তার ওয়াইফ মিকিকে নিয়ে ইন্ডিয়াতে। বুদ্ধগয়াতে যে মন্দিরগুলো আছে তার রেস্টোরেশনের কাজ তখন বুদ্ধিস্ট আর্টিসানের কিছু টিম করছিল, আর তিনি ছিলেন ওই মেন টিমেরই পার্ট। 1922 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন শ্রীনিকেতনে রুরাল রিকনস্ট্রাকশনের ইনস্টিটিউশন খোলেন, তখন উডওয়ার্ক ইন্সট্রাক্টর হিসেবে একজনকে খুঁজছিলেন। তখন গগনেন্দ্রনাথ ঠাকুর রেকমেন্ড করেন এই কাসাহারাকে। শুধু উডওয়ার্ক এবং গার্ডেনিংই নন, তিনি তার সাথে উদয়ন হাউসে ইন্টেরিয়ার্সও করেন। উত্তরণে জাপানি স্টাইলে যে গার্ডেন আছে সেটাও তারই ডিজাইন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য একটা ট্রি হাউসও ডিজাইন করেছিলেন। এই ক্যাফেটি হচ্ছে কিমটারো কাসাহারাকে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনে ওনার কন্ট্রিবিউশনেরই একটা ট্রিবিউট। এখানে খাবার কোয়ালিটি ছিল খুবই ভালো, প্রাইসও ছিল যথেষ্ট রিজনেবল। অ্যাম্বিয়েন্সে বেশ একটা কলেজ স্টুডেন্টের একটা পজিটিভ ইয়াং ভাইবসও রয়েছে। স্টাফেরাও খুব ভালো ছিল। এখানে আসলে অবশ্যই ট্রাই করে একবার দেখবেন। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা কঙ্কালীতলার দিকে যাব।
কপাই নদীর তীরে শান্তিনিকেতনে এই সতীপীঠের অবস্থান। 51টি সতীপীঠের মধ্যে এটি একটি। সতীমায়ের কঙ্কাল অর্থাৎ কোমরের কঙ্কাল এখানে পড়ে, যার জন্য এখানকার নাম কঙ্কালীতলা। প্রান্তিক স্টেশন বা শান্তিনিকেতন যে কোনো স্টেশন থেকেই আপনারা এখানে ইজিলি আসতে পারবেন। ভোর 6টা থেকে রাত্রি 8টা অবধি মন্দির খোলা থাকে। এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, এখানে মা নিরাকার রূপ অর্থাৎ ছবিরই পুজো হয়। এই যে চার মাথা মোটা দেখছেন, এটার জায়গার নামটা হচ্ছে সামবাটি। এখান থেকে একদিক চলে গেছে হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসে, ওই সোজা রাস্তা গেছে হচ্ছে সোনাঝুরির দিকে, ডান দিকের কর্নারটা হচ্ছে কোপাই নদীর দিকে, আর আমরা আসছি হচ্ছে কঙ্কালীতলার দিক থেকে। এবার আমরা চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। তো প্রথম গন্তব্য হচ্ছে আমাদের রবীন্দ্র ভবন। এখানে কিন্তু মাথাপিছু টিকিট হচ্ছে 100 টাকা করে। এটা হচ্ছে শান্তিনিকেতন মিউজিয়াম। এখানে কবির ব্যক্তিগত জীবন, সাহিত্যকর্মের বিভিন্ন ছবি, চিঠিপত্র এবং বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। প্রত্যেকটি ঘর এবং প্রদর্শনীর স্থান সযত্নে সাজানো। সুন্দরভাবে ঘুরে দেখার জন্য বেশ খানিকটা সময় কিন্তু এখানে আপনাদেরকে দিতেই হবে। কেমন লাগলো মিউজিয়াম? ভালো, খুব ভালো। এর আগেও এসেছি, তবে ওয়েল মেইনটেইনড। এত ভালো করে ঘুরে দেখিনি আর কি। নোবেলটা দেখলি? কোনটা, রেপ্লিকাটা? অবশ্যই রেপ্লিকাই হবে। এই কমপ্লেক্সেই আছে হচ্ছে বিচিত্রা, যে বাড়িটা দেখতে পাচ্ছেন। এখানেই এখন সব অফিসিয়াল কাজকর্ম হয়ে থাকে। এখান থেকে উত্তরায়ণ কমপ্লেক্সের শুরু, যেখানে কবিগুরুর 5টি বাড়ি রয়েছে। এই বাড়িটির নাম হচ্ছে উদয়ন। এটি একমাত্র যেটা রবীন্দ্র ভাবনাতে নয়, বরং এর বাড়ি নির্মাণে বিশেষ ভূমিকা কবিপুত্র রথীন্দ্রনাথ এবং তার সাথে সাথ দিয়েছেন হচ্ছে কেমতারো কাসাহারা, যিনি এখানকার গার্ডেনিংয়েরও ডিজাইন করেছিলেন। এটি হচ্ছে কোণারক। এর আগের নাম ছিল উত্তরায়ণ। তখন ছিল সেটা মাটির বাড়ি, সেটিকে এই কবিগুরু রূপ দেন একটু মডার্ন ওয়েতে। সিমেন্টের খাট, নতুন ফার্নিচার, নামকরণ করলেন কোণারক। বিশাল বারান্দাতে চলতো নাটক এবং নাচের মহড়া। নটির পুজো প্রথম অভিনীত হয় এখানেই। শ্যামলী নামের এই মাটির আস্তানাটি পছন্দ ছিল গান্ধীজিরও। সাঁওতাল কারিগর দিয়ে সুরেন্দ্রনাথ করের তত্ত্বাবধানে এই বাড়ির ডিজাইন। এই বাড়ির গৃহপ্রবেশ কবিগুরু করেন তার ৭৪তম জন্মদিনের দিন। সুরেন্দ্রনাথ করের ডিজাইন করা এই পুনশ্চ বাড়িটি প্রথমে 4 খোলা বারান্দা যুক্ত একটা ঘর হিসেবে হলেও পরে সেটিকে মডিফাই করে ঘেরাও করে দেওয়া হয়, যুক্ত করা হয় আর একটা ঘর। কবির পছন্দের মাত্র 3টি কাঠের বক্স ছিল এই বাড়ির আসবাব। দিনের বেলা সেটি হতো বসার জায়গা, রাতের বেলা সেইগুলোই হতো শোবার খাট। কবিগুরুর ভাবনাতে
শেষ নির্মিত আস্থানটি হচ্ছে এটি। প্রথমে নাম সেতুতি হলেও পরে চেঞ্জ করে নাম রাখা হয় উদীচী। উন্মুক্ত আকাশ দেখার সুবিধার জন্য প্রথমে দোতলাতেই ঘর করা ছিল, পরে একতলাতেও করা হয়। শারীরিক অবনতির কারণে এই আস্তানাতে বেশি দিন উপভোগ করতে পারেননি কবিগুরু। এই কমপ্লেক্সের মধ্যেই রাখা রয়েছে কবিগুরুর ব্যবহৃত এই গাড়িটিও। বিশ্বভারতী ক্যাম্পাসের অন্যান্য জায়গাগুলো আমরা দেখে নিয়েছিলাম, কিন্তু সবই দেখতে হয়েছিল বাইরে থেকে, কারণ গার্ডদের কথা অনুযায়ী কোভিডের পর থেকে সবই প্রায় ওরা বন্ধ করে দিয়েছে। সবই আমাদেরকে তাই বাইরে থেকেই দেখতে হয়েছিল। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উঠুনি উঠেছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে কুদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া নীল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। কোথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাটিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়। কোথায় তারার তার, কেন আসাম কেন চারিদিকে তার পাগল কেন। ভাঙবে হৃদয় ভাঙবে বাঁধন, সাধবে রাজিকে প্রাণের সাধন। লহরী পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত পর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাশান। উঠলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের গান। শান্তিনিকেতনকে আরো শান্ত এবং মনোরম করে তোলে এই কপাই নদী। আমাদের পরের গন্তব্য তাই কপাই নদীর ধার। কপাই নদী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক অত্যন্ত গভীর। কবি তার সাহিত্যকর্মে বহুবার এই নদীর উল্লেখ করেছেন। শান্তিনিকেতনে পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। এইবার গিয়ে আমরা বেশ একটা ছোট হাটও দেখলাম। বর্ষাকালে এই সৌন্দর্য যদিও অন্য রূপ নেয়, এই দুধারেই আপনার ছোট দোকানও পেয়ে যাবেন। শান্তিনিকেতনে আসলে অবশ্যই 10টা মিনিট হলেও এই নদীর ধারে এই শান্ত পরিবেশ অবশ্যই উপভোগ করবেন। লাঞ্চ টাইম হয়ে গেলেও সোনাঝুরি বড্ড প্রিয় জায়গা, তাই লাঞ্চ না করেই আগে আমরা চলে গেছি সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট শুধু একটা বাজার নয়, বরং এটি একটি সাংস্কৃতিক মিলনস্থল। মূলত শনিবার বসলেও সিজন টাইমে কিন্তু রোজই খোলা থাকে এই হাট। শাড়ি গয়না থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিস, বাউল গান, সাঁওতালি নাচ সবই পাবেন এখানে। পশারিনী ওগো পশারিনী, কেটেছি সকালবেলা হাটে হাটে লয়ে বিকি কিনি। ঘরে ফিরিবার ক্ষণে কি জানি কি হলো মনে, বসিলি গাছের ছায়া তলে। লাভের জমানো করি ডালাই রহিল পড়ি,
ভাবনা কোথায় ধেয়ে চলে। এই মাঠ, এই রাঙাথুলি, অঘ্রাণের রৌদ্র লাগা চিকন কাঁঠাল পাতাগুলি, শীত বাতাসের শ্বাসে এই শিহরণ ঘাসে কি কথা কহিল তোর কানে। বহু দূর নদী চলে আলোকের রেখা ছলে, ধ্যানে তোর কোন মন্ত্র আনে। শুধু হাট ঘুরবো, ভিডিও করবো, তাহলে তো হয় না, শপিংও করতে হবে। আর সেই শপিং করতে গিয়ে যে কখন দেরি হয়ে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, আমাদের লাঞ্চের জায়গা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, বরিশালের রান্নাঘর। তো ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পৌঁছে গেছিলাম সেইখানে। এই যে কটার সময় লাঞ্চ হচ্ছে? 4:30। কেন? ক্যামেরা উত্তর ওখানে। এই যে আমাদের সোনাঝুরি হাটে আজকে এত দেরি হয়ে গেছে যে মানে ভেবেছিলাম যে আমরা 3:30, খুব জোর 3:30 নাগাদ হয়তো ঢুকবো খেতে, কিন্তু সোনাঝুরি হাটে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 2টো বেজে গেছিলো। আর সোনাঝুরি হাট থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় 4টে বেজে গেছিলো। আর এটা একটুখানি বরিশালের রান্নাঘর, এটা একটুখানি সোনাঝুরি হাট থেকে দূরে, মানে অনেকটাই দূরে, প্লাস জ্যাম ছিল যে প্রচুর। তো সেই জন্য আমাদের আজকে আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে গেছে। ধোকার ডালনা, এটা মনে হয় পোস্ত, শুক্তো, সরি, ডাল, আলু ভাজা। আর আমি শুধুই ভাত নিয়েছি, কারণ আমি এত ডাল ফাল খাবো না। আরও আইটেম আছে, সেগুলো আসছে। ওরা খুব সুন্দর করে ঘি দিয়ে গেছে। খাও খাও। এই যে আমাদের হাফ খেতে খেতেই চলে এসছে এখানকার স্পেশাল মাটন, যে মাটন। আর এটা আমি বলেছিলাম যে করে দিতে, এটা হচ্ছে দেশি চিকেন কারি। কিন্তু এই অবেলায় এত কিছু খাবোই করে, ওটাই হচ্ছে কথা। অবেলা খেলেও খুব একটা কষ্ট করে কিন্তু খেতে হয়নি, কারণ বরিশালের রান্নাঘর যেরকম নাম শুনে এসেছিলাম তার থেকেও বেশি পেয়েছি। অসাধারণ খাবার, সুন্দর পরিবেশনা, খুব তৃপ্তি করে খেয়েছিলাম। যাই হোক, খেয়ে উঠে দৌড়াতে হবে, ওইদিকে যে সন্ধে হয়ে এলো, বাড়িও তো ফিরতে হবে। রবি ঠাকুরের দেশ থেকে মন এবং ব্যাগে আনন্দ করে বেরিয়ে পড়লাম এখান থেকে। ঠিক আবার চলে আসবো সেই কথাই দিয়ে। আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন।